সীমান্তে চুরির ঘটনায় চাঞ্চল্য। বিএসএফের গাফিলতি নিয়ে প্রশ্ন। সাব্রুম মহকুমার মনুঘাট এলাকার রমেন্দ্রনগরে ভারত বাংলা সীমান্তে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, রবিবার আনুমানিক রাত 2টো থেকে 2:30টার মধ্যে বাংলাদেশি ডাকাত দল আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং স্থানীয় দুই পরিবার থেকে দুটি পূর্ণবয়স্ক গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলি ছিল ওই পরিবারের উপার্জনের একমাত্র উৎস। স্থানীয় সূত্রে জানা যায়, তথ্যের ভিত্তিতে অনুমান ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে কাঁটাতার ভেঙে প্রবেশ করে গৃহস্থালীর উঠোন থেকে গরুগুলিকে গলায় দড়ি কেটে নিয়ে যায়। পরবর্তীতে ফেনী নদীর খরস্রোতা এবং বর্ষাকালে প্রবল জলে পার হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচার করে দেয় তারা। সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রাম জুড়ে কান্না এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলটি বিএসএফের ওয়াচ টাওয়ার পোস্ট থেকে মাত্র 50 মিটার দূরে এবং সেখানে প্রায় 30 ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে গোটা সীমান্ত এলাকা নজরদারির আওতায় থাকার কথা। এলাকায় নিয়মিত আলোর ব্যবস্থাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ডাকাত দল কিভাবে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলো এবং আবার নির্দ্বিধায় গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হলো। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে বিএসএফের কার্যত কোনো উল্লেখযোগ্য সিজারের খবর নেই। 121 নম্বর ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সশস্ত্র জওয়ানরা সরকারি অর্থে বেতন ভোগ করলেও সীমান্ত রক্ষায় যথাযথ ভূমিকা রাখছে না বলে অভিযোগ। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সীমান্ত নিরাপত্তায়, অথচ বাস্তবে বিএসএফ ডিউটির নামে উদাসীন থেকে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষকে অসুরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে। অন্যদিকে গ্রামবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, যদি গরু পর্যন্ত এভাবে নিয়ে যাওয়া যায় তবে ভবিষ্যতে ডাকাত দল যে কোনো সময় সীমান্ত এলাকার বাড়িঘরে বড় ধরনের ডাকাতির ঘটনাও ঘটাতে পারে। এলাকায় চাপে গুঞ্জন ছড়িয়েছে, এ কাজে কিছু স্থানীয় সমাজদ্রোহী যুবক জড়িত থাকতে পারে। এমনকি অনেকেই দাবি করেছেন, বিএসএফের গোচরে না এসে এত বড় সীমান্ত অপরাধ সংঘটিত হওয়া অসম্ভব। গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে চরম ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, এই বিষয়ে বিএসএফের গাফিলতির জন্যই আজ সীমান্ত সুরক্ষিত নয় এবং কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করে দায়িত্ব জ্ঞানহীন সীমান্তরক্ষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। রবীন্দ্রনগর। আর কি তো হয়েছে এটা? কালকে রাত্রে গরু চুরি হয়েছে। কয়টা গরু চুরি হয়েছে? 2টা। আর অন্য বাড়ি থেকে চুরি হয়েছে নি? পাশাপাশি 2 বাড়ির থেকে 2টা। 2টা। আর কীভাবে নিছে গরুটি? তার কাটা কাটটা নিছে। তো বর্ডারে তো বিএসএফ ডিউটিতে থাকে, আসিল নি বিএসএফ? বিএসএফ মনে হয় আসিল না। ডিউটি যদি থাকে তাহলে কেমনে নিছে? নিচে ডিউটিতে আসেন না। তাহলে এই বিষয়ে আপনারা কী করবেন? এখন আমরা চাই যে করাপত্তা যাতে নিরাপত্তা আরও বাড়ায়, এটা আর কি। কি মনে হয় ভবিষ্যতে নাহলে তো আরও হইব। কি মনে হয় কীভাবে এই এই চুরি সংগঠিত করা হয়েছে, বা এখানে কেউ জড়িত আছে কিনা? থাকতে পারে। নাকি বাংলাদেশ থেকে কি তারা আইয়া উঠে লইয়া গেছে? বাংলাদেশের লোক তো এইভাবে সাহস করতো না যে বাংলাদেশ থেকে তারা আইয়ে এইভাবে গরু চুরি করে নিয়ে যেত না। নিশ্চয়ই এদিকে লোক আছে। তো ফেন্সিং তো দেওয়া পুরো ইয়েতে, এদিকে কাটতে লাইছে? হ্যাঁ, ফেন্সিং কাটটা তারপরে নিচে। কয় জায়গা দিয়ে কাটছে? এক জায়গা। পুরো গ্যাপটা কাটতে হবে। আপনারা প্রশাসনের উদ্দেশ্যে কি করবেন? আমরা চাই যে আরো ভালোভাবে করা নিরাপত্তা দান, হ্যাঁ, ভবিষ্যতে যাতে আর কোনো চুরিটা যাতে না হয়। আর একটা তো ডাকাতিও তো পারে এরকম যেভাবে চলতে হবে। প্রায়শই কি এমন হয়? না না না, 20 বছর আজকে কালকেই হয়েছে। অন্য সাইডে হয়েছে, এই সাইডে হয়েছে না। কালকে রাত্রে গরু চুরি করে লই গেছে। কোন জায়গা থেকে? তো আমার এই বাড়ির থেকে। কি নাম আপনার? অজিত বিশ্বাস। কয়টা গরু লইয়া গেছে? গায়ে একটা। কতটুকু দূরে আপনাদের থেকে বর্ডার? ও তো 10-15 বার দূরে। তো যে সময় কয়টার দিকে লইয়া গেছে গরু? ভোর 3টা বা 4টার দিকে। না এরকম তো যখন লইয়া গেছে বিএসএফ আসিল নি ফেন্সিংয়ে? না না না, সকালে বিএসএফরা কি কইছে? সকালে বিএসএফরা তো কইছিল ডিউটি দিয়েছে, তারা দেখতেও না। আর কোন জায়গা থেকে গরু চুরি হয়েছে নি? হ্যাঁ, লগে আমার বাড়ি এক পাশে। কয়টা নিছে? একটা। কি জায়গাটার নাম কি? রবীন্দ্রনগর। এই পাড়াটার নাম কি? রবীন্দ্রনগর। কিভাবে নিছে? ফেন্সিং কাটটা না? ফেন্সিং কেটে নিছে। কাছাড়ের কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা। কাছাড় জেলার কালাইন এলাকায় গতকাল রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানকান্তি ভূমিজ নামের এক সবজি বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল প্যাঁচাছড়া বাজার থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পথ চলাকালীন দ্রুতগামী বলেরো পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহত বিমানকান্তি ভূমিজ কালাইন মেচেন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক বলেরো পিকআপটি পুলিশ আটক করেছে, তবে গাড়ির চালক এখনো পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ। পালংঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত 10। কাছাড় জেলার পালংঘাটে রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট ডুগরুবস্তি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এছাড়া আরও কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছে কয়েকজন মহিলা ও শিশু। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বাসটি জোরানপুল সেতুর কাছে যান্ত্রিক ত্রুটির শিকার হয়। পরে চালক সেটি তার দিয়ে বেঁধে আবার চালু করেন এবং আমরাঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ডুগরুবস্তি এলাকায় একটি মোটরসাইকেল সামনে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে যাত্রী বোঝাই বাসটি রাস্তার পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় 2 শিশু সহ আরও 8 জন মহিলা ও পুরুষ গুরুতর আহত হন। বাকি যাত্রীরাও কম বেশি আঘাত পান। স্থানীয়রা জানান সন্ধ্যে 5:30টার দিকে দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে আসেন এবং কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে নামেন। AS11CC 5887 রেজিস্ট্রেশন নম্বরের বাসের জানালার কাঁচ ভেঙে আহতদের বের করে এনে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পালংঘাট থানার ইনচার্জ অপ্রতিম কাউন্ট পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী দীপন শুক্লা বৈদ্য বয়স 26 সোনাইয়ের নগদীর গ্রামের বাসিন্দা। তিনিও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি, তবে যাত্রী ও স্থানীয়দের দাবি চালকের গাফিলতি ও বাসের অযত্ন রক্ষণাবেক্ষণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাছাড়ের গণমানুষে পরিবহন ব্যবস্থার প্রতি প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, জেলার বহু বাস ও যানবাহন দীর্ঘদিন ধরে যাতায়াত রক্ষণাবেক্ষণ ছাড়াই রাস্তায় চলছে। এর ফলে দুর্ঘটনার হার বেড়ে গেছে। দ্রুত যানবাহনের সুষ্ঠু পরিদর্শন চালুর দাবি তুলেছেন সচেতন নাগরিকেরা। তো কোনো একটা বাইক আসলো, হ্যাঁ গাড়িটার বলে প্যাসেঞ্জারে হওয়া থাকলো, হ্যাঁ জলনপুর বলে ব্রেক ফেল মানে স্টারিং ফেল হয়েছে। আচ্ছা। ওখানে বলে তার দি বান্ধিয়া তারা যাওয়া থাকলো, আচ্ছা আচ্ছা এখানেও আবার বাদে আর বলে কন্ট্রোল করতে পারছে না, হ্যাঁ। গিয়ে হারাই দিছে গাতো। আচ্ছা গাড়িতে কতজন প্যাসেঞ্জার আসলো? গাড়ির মাক্কা বলে তারা কইরা তো 20-25 জন আসলা, আচ্ছা 13-14 জনে বার করা হয়েছে। হ্যাঁ। বাকি এরা তো খিলা বার হইলো তারা জানে। নিজে নিজে বাইরেছে। হ্যাঁ। আচ্ছা আর সময় কয়টার সময় হয়েছে ঘটনা? 5:30 আচ্ছা আর আপনি আপনি কিরকম দেখছেন? এই তো গাড়ি খাইতে আসলো, বাদে ফাতুল দিয়া গ্লাস ভাঙিয়া বাদে আমরা 2 জনে বার করছি, আমি আর শুভম গোয়ালে। হ্যাঁ এরপরে পুলিশ আইছে? এর বাদে পুলিশ আইছে, পুলিশ আই উদ্ধার করছেন? হয় জেসিবি আনাইছে, তার বাদে অ্যাম্বুলেন্স আইছে, তারা লইয়া গেছে মডেলও। আচ্ছা আর এমনি সিরিয়াস আসলো নাকি? সিরিয়াস তো বাচ্চা শিশু আসলা 60 জন, 60 জনের মাঝে 7-8 বছরের যেটা আসলো এটা সামনের দিকে ব্লাড গেছে। আচ্ছা এটার মেডিকেল নেওয়া হয়েছে? মেডিকেল নয়। আপনি আর কে আসলো লোকে? শুভম গোয়ালা। আপনারা উদ্ধার হোক। হ্যাঁ আপনার নাম কি? গোয়ালা হলো, আশিক গোয়ালা আসলো। আপনার নাম কিটা? আমার নাম পাপ্পু হাজাম। শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যারেজ সহ কোটি টাকার সম্পত্তি ভস্মীভূত। রবিবার রাতে শিলচরের রামনগর চিরুকান্দি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তি আক্তার হোসেন লস্করের গ্যারেজে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হঠাৎ লেগে যাওয়া আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গ্যারেজে মেরামতির জন্য রাখা
মোট 4টি গাড়ি সম্পূর্ণভাবে পড়ে যায়। এছাড়াও গ্যারেজের ভিতরে থাকা অন্যান্য সমস্ত যন্ত্রাংশ ও মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়, তবে ততক্ষণে গ্যারেজের প্রায় সমস্ত সম্পত্তি জ্বলে ছাই হয়ে যায়। এছাড়া আগুনের প্রভাবে আশেপাশের আরও 2টি গ্যারেজে আংশিক ক্ষতি সাধিত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। একটা ছোট গাড়ির গেরে দিছে, হঠাৎ তো রাত্রে আমরা শুনলাম ফোন আইছে যে আমরা ওয়ার্কশপে আগুন লাগিয়ে গেল। আমরা ওয়ার্কশপে আগুন লাগছে, যেটা আমরা হইলো ওয়ার্কশপে নাইট গার্ড থাকে, আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই। আজকে নাইট গার্ড আই আমরা এখানে নাইট গার্ডটা নাই। কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গাড়ি তো 40টা গাড়ি আসলো, এর মাঝে 8টার মতো গাড়ি জ্বলিয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে জ্বলিয়ে। ভিতরে তো আমার মানে অ্যালাইনমেন্ট মেশিন আছে, এর বাদে পার্সের দোকান আছে, মোটামুটি আমার 30-35 লাখ টাকার মানে ভিতরে জ্বলিয়ে গেছে। বারে তো যেটা গাড়ি জ্বলিয়েছে পুরো 1 কোটি টাকার উপরে আমার ড্যামেজ হয়ে গেছে। 1 কোটি টাকার উপরে আমার সব কিছু মিলাইয়া। মানে আমার এসপি স্যার আইসন, ফায়ার ব্রিগেডও আইসে, তখন সবে মিলিয়ে হেল্প করছেন এটা মানে নিবানির লাগি না। আমার আগুনটা তো আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে রাখিয়ে গেছি, এটা তো এখন কীরকম লাগলো এটা তো আমরা বুঝতাম পারি না। মানে আমার তো সন্দেহ আছে বাড়তে খেয়ে লাগাইছে আগুনটা। এই জায়গাটার নাম হইল 2 নম্বর গেট কই, সিরোহান্দি পয়েন্ট সারিয়া FCIর গলির লগে লাগা। এটা মানে আগুন মানে এখানে লাগছে। এসপি মহোদয়ের ধন্যবাদ দেওয়া হোক যে এসপি স্যারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা করটা, তাই নিজেই স্পটও আসেন, আমরা ওসি স্যারও আসেন, গোটা প্রশাসনের মানুষ আসেন, ফায়ার ব্রিগেড মাধ্যমে খুব চেষ্টা করটা আগুনটা কন্ট্রোলও আনতা। আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে। ওয়ার্কশপে 40-50টা গাড়ি হইব, তো 8-10টা গাড়ি তো আগুন লাগিয়েছে, জ্বলি গেছে, ড্যামেজ হয়েছে কিছু গাড়ি। মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে। আমি অনুরোধ করব জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, যাতে যে কালপিটস এই আগুন লাগানোতে আছে সে কালপিটস যাতে ধরা হয়। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আখতারকে ধ্বংস করার জন্য, তার এই মানে ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য। আমি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তৎসঙ্গে এই ছেলেটার মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয়। মাৰুতি জাম এটা গেৰেজ আছে, গেৰেজতে জুই লাগিছিলে আৰু জুই লগাৰ লগে লগে আমি যেতিয়া এইফালেদি আহি যেতিয়া আমি দেখিছোঁ, লগে লগে ফায়াৰ ব্ৰিগেড, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহক মাতি অলপ সময় লাগিছে, কাৰণ এইটো এটা গেৰেজ হয় আৰু তাত লুব্ৰিকেণ্টছ কিছুমান আছে যিটো জুই লগাৰ কাৰণে এইটো জুইটো নিৰ্বাপিত কৰিবলৈ অলপ সময় লাগিছে। গতিকে তাৰ আমাৰ ONGC আছে, আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ লোক আছে, সকলোৱে একেলগে লাগি কৰি এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণৰূপে অগ্নি নিৰ্বাপিত হৈছে। যি ক্ষয় ক্ষতি হৈছে এতিয়া আমাক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সেইখিনি আমাৰ পাছত সেইখিনি এছেছমেণ্ট কৰিব। কিন্তু বৰ্তমান সময়ত ইয়াত যিটো জুই লাগিছিলে সেই জুইটো সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে। বহুত গাড়ী ইয়াতে আছে, বাহিৰতো বহুত গাড়ী আছিলে আৰু তাৰ ভিতৰত কিছুমান লুব্ৰিকেণ্ট আছিল য'ৰ ভিতৰত জুইটো লাগিছিলে, আৰু বাহিৰৰ কিছুমান গাড়ী আছিলে যিখিনি গাড়ী তেওঁলোকে গেৰেজৰ বাহিৰত থোৱা আছিলে সেইবিলাকতো জুই লাগিছিলে, সেইবিলাক লগে লগে নুমাই দিয়া হৈছে। কিন্তু ভিতৰত যিটো জুই লাগিছিলে সেইটো লক আছিলে, তাৰ কাৰণে খুলিবৰ কাৰণে অকণমান সময় লাগিছে। কিন্তু তাৰপিছতে যি আমাৰ ফোম দি পেলাই সেইখিনি যি জুই ভিতৰত লাগিছিলে লুব্ৰিকেণ্টছ, সেই জুইখিনি বৰ্তমান নুমাই দিয়া হৈছে আৰু এতিয়া সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে বুলি আমি। 10 থেকে 12টি গাঁজার নার্সারি ধ্বংস করে যাত্রাপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার 7 সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীকোলা এটিসি ভিলেজের লেজরাবাড়ি পাড়া জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে। যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন নার্সারি কাটিং করে আসার পর জানান 10 থেকে 12টি গাঁজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে। এতে আনুমানিক 3 লক্ষের উপর গাঁজার চারা গাছ হবে। তিনি জানান ওনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুণ সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এসপিও জওয়ান। সকাল 6টার আগেই 3টি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি। অপরদিকে তিনি আরও জানান এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে
সকাল অনুমান 7টার দিকে আমরা লেদ্রাইবাড়ি আন্ডার যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্জিয়ান নার্সারি আমরা দেখতে পাইছি গিয়ে। তো এখানে আমরা অনেকগুলা প্রায় 12টার মতো নার্সারি, ছোটো ছোটো করে যে নার্সারিগুলো করা হয় 12টার মতো নার্সারি আমরা এখানে ডেস্টে করছি। এগুলো সবগুলাতেই গাঞ্জার চারা ছিল, তো ডেস্টে করছি এবং এগুলা হলো সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে। তো এগুলো ডেস্টগুলো যে করছি চারার যে সংখ্যাটা হবে প্রায় অনুমান 3 লাখ 3.5 লাখ হবে। কোনো বাধা নাই? না, মানে কেউই আমাদেরকে কোনো বাধা। অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী। ধলাই থানাধীন ক্লেভার হাউস জিপি শালগঙ্গার পারে শনিবার গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক 2:30টার সময় একদল অস্ত্রধারী দুষ্কৃতী কাননমোহন নাথ বয়স 75-এর বাড়িতে প্রবেশ করে। তারা প্রবল আতঙ্কের সৃষ্টি করে এবং গৃহকর্তাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। পরিবারের অভিযোগ অনুযায়ী ডাকাত দল প্রায় 20,000 টাকা নগদ অর্থ, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় কাননমোহন নাথের পরিবারের সদস্যরা মারাত্মকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ভুক্তভোগীর মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন, আমরা আজ ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছি। গ্রামে পুলিশের টহল খুবই কম। এভাবে যদি ডাকাতরা মাঝরাতে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়, তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো? প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। ঘটনার পর ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গ্রাম জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন যাতে রাত্রিকালীন টহল জোরদার করা হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশ সূত্রে জানিয়েছে, খুব শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বর্ণপদক জয়ে বরাকের মুখ উজ্জ্বল করলো মরকজ পাবলিক স্কুলের সাদিয়া আক্তার। স্কুল কর্তৃপক্ষ দিলেন সংবর্ধনা। 4 রাজ্যের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিল্লি থেকে স্বর্ণপদক নিয়ে ফিরল বরাকের কন্যা। নতুন দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এ আন্ডার 12 বিভাগের 40 কেজি শ্রেণীতে স্বর্ণ পদক জিতে নিল শিলচর উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুলের ছাত্রী সাদিয়া আক্তার লস্কর। তার এই অসাধারণ কৃতিত্বে আবারও উজ্জ্বল হলো বরাক উপত্যকার নাম। মরকজ পাবলিক স্কুলের 3 ছাত্রী সাদিয়া আক্তার লস্কর, সাফিরা আক্তার ও মাহিরা আক্তার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শাহাদ আওয়াজের ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমি আসামের প্রতিনিধিত্ব করে বরাক উপত্যকার বিভিন্ন স্কুল থেকে মোট 20 জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা পারফরমেন্স দেখিয়ে সাদিয়া স্বর্ণপদক অর্জন করে। 4টি টানা ম্যাচে দুর্দান্ত লড়াই করে সাদিয়া হরিয়ানা, পাঞ্জাব, সিকিম ও পশ্চিমবঙ্গের প্রতিযোগীদের পরাজিত করে শীর্ষস্থানে পৌঁছায়। এই সাফল্যের পর সোমবার মরকজ পাবলিক স্কুলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শুধু সাদিয়া ও তার কোচদের নয়, সাদিয়ার অভিভাবকদেরও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মজিবুর রহমান চৌধুরী, সহ পরিচালক মাহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ সাফিক উদ্দিন, সহ অধ্যক্ষ নৌসিন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য শিপন মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। স্কুল কর্তৃপক্ষ জানান, সাদিয়া প্রত্যন্ত এলাকার মেয়ে হয়েও আজকের এই সাফল্যে পুরো বরাকের মুখ উজ্জ্বল করেছে। তার এই অর্জন অন্য ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অন্যদিকে কোচ শাহনামাজ বলেন, সাদিয়ার কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলই তাকে স্বর্ণপদক এনে দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও সে দেশের জন্য পদক জিতবে। উচ্ছ্বসিত সাদিয়ার পরিবার জানিয়েছেন, আমরা গর্বিত যে আমাদের মেয়ে আজ বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে। এই সাফল্য তার কঠোর পরিশ্রমের ফল। थैंक यू एवरीवन। मैं पहले मरकज पब्लिक स्कूल सिलचर, वी आर वेरी थैंकफुल टू देम। फास्ट हम लोग जब सिलचर में हमारा जर्नी स्टार्ट किया, बेसिकली हम लोग करीमगंज से है। फास्ट अपॉर्चुनिटी मरकज पब्लिक स्कूल ने हम लोग को दिया क्लास कराने के लिए। फास्ट हम लोग को अपॉर्चुनिटी मिलना चाहिए कराने के लिए, तब जाके बच्चे निकलेंगे, टैलेंटेड बच्चे। तो मरकज पब्लिक स्कूल ने पहले स्कूल है हमारा सिलचर का, जिन्होंने हम लोग को ये अपॉर्चुनिटी दिया कराटे क्लास स्टार्ट करने के लिए। हम लोग अभी कराटे के साथ एनसीसी और योगा भी कराते हैं। तो वी आर वेरी थैंकफुल टू देम। एंड जो गार्जियंस है इंटरेस्टेडली बच्चों को लेके गए इतना दूर,
और जाके ये सादिया अख्तर लस्कर फ्रॉम मरकज पब्लिक स्कूल जिसने गोल्ड मेडल मारा है नेशनल कैटेगरी, अपना कैटेगरी में 10 इयर्स कैटेगरी में उसने मेडल मारा है। और इन फ्यूचर और भी ये बच्चे जाएंगे, बहुत सारे बच्चे टैलेंटेड है, वो जाएंगे आगे और नाम अपना सिलचर का, आसाम का, इंडिया का भी नाम जैसे आगे लेके जाए। इस तरह का ट्रेनिंग हम लोग देंगे। और स्कूल को बहुत 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 धन्यवाद है हमारा कि ये चांस हम लोग को दिया, इसलिए हम लोग इतना आगे जा पाए। Today we actually very much excited that our 6th standard student Sadia Akhtar Chaudhary, একটু রিমোট এরিয়াতে বেরিয়েছেন, ওনার কাজিডোরে বাসা। তো আজকে এত বাচ্চাটা এত উৎসাহ এই ক্রেটে যে দিল্লিতে 3 জন স্টুডেন্ট গিয়েছে, এর মধ্যে সাদিয়া আপনার হরিয়ানাকে সঙ্গে ফাইট করেছে, ওয়েস্ট বেঙ্গলকে ফাইট করেছে, তারপরে পাঞ্জাবের সঙ্গে ফাইনাল রাউন্ডে ফাইট করে আজকে গোল্ড মেডেল হাসিল করেছে। Marcos Public School teacher, that our student Sadia Akhtar, who securing first position in all India karate competition and winning gold medal. So this day is very remarkable for Marcos Public School teacher. I would like to extend thanks to Shahnaz Hussain and all the members of Shahnaz Flying Fleet for his tenuous efforts and contribution for the progress of our students. ঘেরাও পাল্টা ঘেরাও ঘিরে উত্তপ্ত ধর্মনগর। রবিবার কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর থানা ঘেরাও করেন। দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের মাঝে কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য আইন হাতে নেওয়ার হুঁশিয়ারি দেন। তার প্রতিবাদে বিজেপির নেতা কর্মীরা পাল্টা থানা ঘেরাও করেন, যার ফলে কংগ্রেস নেতারা থানার ভিতরে আটকে পড়েন। পরে পুলিশের গাড়ি করে তাদের নিরাপদে বাড়িতে পাঠানো হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মিসক্রিয়েন্টটা যদি ইয়ে করে তার জন্য কমপ্লেইন পাইবেন আপনারা জেনে নিতে, তো কথার কথা না। সরকারি আইনে সংবিধানের প্রদত্ত একটা মিটার আছে, আপনি সমতো কেস নিতে পারেন, বা ঘটনা যদি জাস্টিফিকেশন থাকে, সত্যতা থাকে, সমতো কেস নেন। এবং আমরা আপনার সম্পর্কে জানছি, আপনি বিভিন্ন জায়গায় কাজ করিয়েছেন, আপনার ফিডব্যাক ভালো। আমরা ধর্মনগরের শান্তির পরিবেশ যেটা নষ্ট হয়েছে, বিঘ্নিত হয়েছে, আপনি একজন দক্ষ পুলিশ হিসাবে ইতিবাচক ভূমিকা আপনি গ্রহণ করুন, এটা আমাদের আবেদন। আর এই ঘটনা সম্পর্কে কি করবেন আমাদেরকে আশ্বস্ত করুন। সোশ্যাল মিডিয়া দেখছেন, গতকালকে শাসক দলের একটা বিক্ষোভ মিছিল আছে, তারা স্লোগান দিছে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। আজকে এখানে সংবাদ মাধ্যম আছে, আপনারা সামনে করুন, যারা কংগ্রেসের মধু খাইয়া দীর্ঘদিন কংগ্রেসের মধু খাইয়া চামড়া বিক্রি করিয়া শাসক দলে গেছে, তারা মনে করে না যে তারার চামড়ার মতো আমরার চামড়া দিয়ে এত ফটাফট তুলে দিব। আমরার চামড়া ব্রিটিশে ভারত থেকে তারাইয়া যে দল ভারতবর্ষে স্বাধীন করছে, এই দলের চামড়া আমরার চামড়া তোলার আগে তারা 10 বার চিন্তা করতে হইব যে এটা কংগ্রেসের শরীরের চামড়া। কংগ্রেসের তো দুর্বল যদি কেউ ভাবিয়া থাকে, তারা ভুল করে। 56 বিধানসভার অন্তর্গত না, তারা 56 মধ্যে তারা বহিরাগত। তারা আমরা হঠাৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা থানাতে এসে মাননীয় ওসি মহোদয়াকে বলছেন যে প্রধানমন্ত্রীর মন কি বাত আর দেখা যাবে না, জন কি বাত শুনতে হবে। ওনাদের এই জন কি বাতের পরবর্তীতে কেউ যদি বাধা দেয়, তারা বিজেপির বিরোধিতা করছেন। বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগে ওনাদের জানা আছে, সেই বলে ধর্মনগরে একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছে। আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ। সেই সুযোগ নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত, সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন। ধর্মনগরে প্রত্যেক দিন একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন। তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করে থানাতে আসি এবং যুব মোর্চা
ওনাদেরকে জিজ্ঞেস করে যে ওনারা কি ওষুধ দিবেন, সেই ওষুধ আমরা ওনাদের কাছ থেকে নিতে এসেছি। ওনাদের যদি ওষুধ দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ভারতীয় জনতা যুব মোর্চার কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে ওনাদেরকে ঠান্ডা করার মতো। পুঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। বিজেপির রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী রবিবার বাইকামপুঞ্জে সফর করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন এবং বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। সুব্রত চক্রবর্তী জানান, বাইকামপুঞ্জের বাসিন্দারা আসামে থাকবেন নাকি মেঘালয়ের সঙ্গে যুক্ত হবেন এই সিদ্ধান্ত নেবে সরকার, কিন্তু কিছু মহল প্রচার করছে যে আসামের প্রায় 370 বিঘা জমি মেঘালয়ে চলে যাচ্ছে। এই ধরনের গুজব এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি যে 370 বিঘা জমির কথা বলা হচ্ছে, সেই জমিতে শুধু বাইকামপুঞ্জির মানুষ নন, বহু চা শ্রমিক পরিবারের বসবাস রয়েছে, তাদের নিজস্ব জমিও আছে। এছাড়াও বলেশ্বর পাথর মহলের একটি অংশ ওই এলাকার অন্তর্ভুক্ত। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত বলে কাছাড় জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান সুব্রত চক্রবর্তী। তিনি আরো বলেন, আসামের জমি মেঘালয়কে দেওয়া যাবে না। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই আসামের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে বিষয়টি নিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গেও আলোচনা করবেন। সুব্রত চক্রবর্তীর সঙ্গে এদিন ছিলেন শিক্ষাবিদ মৃতুল কান্তি চক্রবর্তী, কুশিয়ারকুল জিপি সভাপতি প্রীতম পাল, প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ, সুকুমার দাস প্রমুখ। কুশিয়ারকুল জিপির সভাপতিকে সহ আমরা বাইকামপুঞ্জিতে গিয়েছিলাম বর্তমান পরিস্থিতি খোঁজখবর নিতে। সেখানে গিয়ে পুঞ্জিবাসীদের সঙ্গে কথাও বলেছি, বর্তমান পরিস্থিতির সম্পর্কে তাদেরকে অবগত হয়েছি। বাইকামপুঞ্জির বাসিন্দারা কোথায় থাকবেন, অসমে না মেঘালয়, সেটা সিদ্ধান্ত নেবে সরকার। কিন্তু ইতিমধ্যে একটি চক্র যেটা প্রচার করছে 370 বিঘা জমি অসমের মেঘালয় চলে যাচ্ছে, এ নিয়ে এলাকায় একটা বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। ব্যাপারটা জেলা প্রশাসন গুরুত্ব সহকারে দেখা উচিত। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে অসমের 1 কাঠা জমি যাতে মেঘালয়ে না দেওয়া হয়, এবং সেই ব্যাপার নিয়ে আমি বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিক রায়ের সঙ্গে অবগত করব, আলোচনা করব। কারণ যে 370 বিঘা জমির কথা বলা হচ্ছে, সেই 370 বিঘা জমি শুধু বাইকামপুঞ্জির বাসিন্দা বসবাস করছেন তা নয়, সেই জমিতে চা বাগান শ্রমিকদের অনেক জায়গা রয়েছে, অনেক চা বাগান শ্রমিকের পরিবার রয়েছে, তারা স্থায়ীভাবে বসবাস করছেন। এছাড়াও বলেশ্বর নদীর একটি অংশ সেই 370 বিঘা জমিতে রয়েছে। তো আমি মনে করি যে এটা গুজবটাতে না রটে এবং সেখানে সবাইকে সুস্থভাবে থাকার জন্য, রক্ষা করার জন্য আমি তাদেরকে। কৈলাসহরে সিপিআইএমের সড়ক অবরোধ। নবনির্মিত 208 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ সকাল 9টা থেকে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 1 ঘন্টার প্রতীকী সড়ক অবরোধ করা হয় সিংহির বিল এলাকায়। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ অন্যান্য নেতৃত্ব। অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও অসুস্থ রোগী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন, 1 বছরের মধ্যেই জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য। তিনি আরও জানান, প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল। কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সিপিআইএম নেতৃত্বরা। আমি আমাদের এই ত্রিপুরা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই অবগত আছি, আমাদের রাজ্যে কয়েকটা জাতীয় সড়ক 2016 সাল থেকে কাজ শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো 208 এবং 208-1। এই দুটি সড়কের
নির্মাণ কাজ শুরু হয় প্রকৃত অর্থে 2017 সালের নভেম্বর মাস থেকে, কিন্তু আজকে 2025 সাল শেষ হতে যাচ্ছে। এই দীর্ঘ 8.5-9 বছর যাবত যে কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা 3 বছরের মধ্যে, তার অর্ধেকও সম্পন্ন হয়নি। যেটুকু সম্পন্ন হয়েছে তাও দিন দিন খারাপ হচ্ছে, তার কোনো মেরামতি নেই। 208 নং জাতীয় সড়ক 153 কিলোমিটার মাত্র, তাতে বরাদ্দ যাকে এস্টিমেটেড কস্ট বলা হয় সেটা 2448 কোটি টাকা। আর 208 এ যে জাতীয় সড়ক মাত্র 70 কিলোমিটার, তাতে বরাদ্দ আছে 85 কোটি টাকারও বেশি। আমরা লক্ষ্য করছি বা আমাদের যতটুকু জানা, ইতিমধ্যে কন্ট্রাক্টররা, ঠিকাদাররা যারা কাজ করছেন তারা তাদের বিলের সিংহভাগ পেয়ে গেছেন, কিন্তু 208 নং জাতীয় সড়কের যেটা নির্মাণ হয়েছে তার 21 কিলোমিটার এলাকায় কোনো গাড়ি চলাচল করতে পারে না, কোনো যানবাহন চলাচল করতে পারে না। আর 208 নম্বর এই যে সড়কটা আমরা দাঁড়িয়ে আছি, এই সড়কের সিংহভাগ এলাকায় কোনো কাজই হয়নি। যে যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মানকে আরেকটু উন্নত করে, সহজ করে, যোগাযোগ প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমাদের যোগাযোগকে আরো সুসংহত করে, সেই কাজটা এভাবে অবহেলায় ফেলে রেখেছে। শুধু এই জাতীয় সড়কের এই অবস্থা, তার মানে অনুমান করা যায় গোটা রাজ্যের চলাচলের যে পথ আছে, সড়ক আছে, তার দশা কি। আমরা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি আজকে খোয়াই, কমলপুর, তেলিয়ামুড়া, কৈলাসহর, ধর্মনগর, এই 4টা কুমারঘাট, এই 5টা সাব ডিভিশনের গুরুত্বপূর্ণ যে অংশ আমরা 1 ঘন্টার জন্য অবরোধ করছি। অবরোধের উদ্দেশ্য একটাই, আমরা জানি এই সময় যে সমস্ত মানুষ এই রাস্তায় কষ্ট করে চলাচল করেন তাদের জন্য অসুবিধা হবে, কিন্তু তারপরেও আমরা মনে করি যে সার্বিক একটা সুবিধার স্বার্থে, সকলের স্বার্থে তারা এই আন্দোলনকে সমর্থন করবেন। আমরা সকাল 9টা থেকে আন্দোলন শুরু করেছি, ঠিক 10টায় আমাদের অবরোধ শেষ হবে, কিন্তু আজকের 1 ঘন্টার এই রাস্তা অবরোধই বল কথা না, সার্বিক রাস্তার এই জাতীয় সড়ক সহ রাজ্যের সমস্ত জেলা সড়ক, মহকুমা সড়ক এবং গ্রামীণ যে সড়কগুলো যারা চলাচল করাই যাচ্ছে না, তার অবিলম্বে সংস্কার করে চলাচলের উপযোগী করা, দুর্ঘটনা রোধ করা, এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া, সেই উদ্যোগ তারা গ্রহণ করবেন। আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, অন্যথায় এই আন্দোলন আরো বহু মাত্রায় ছড়াবে। গোটা রাজ্যের মানুষ তারা মুখে আছেন এই ধরনের অপশাসনের বিরুদ্ধে। বিশ্ব হিন্দু পরিষদের উধারবন্দ প্রখণ্ডের ব্যবস্থাপনায় শনিবার ও রবিবার 2 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পরিষদের স্থাপনা দিবস মহাসমারোহে উদযাপিত হয়। শনিবার জন্মাষ্টমী তিথি উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির থেকে বের হয়ে উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে শোভাযাত্রা আবার মন্দির চত্বরে এসে শেষ হয়। এরপর মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ব হিন্দু পরিষদের উধারবন্দ প্রখণ্ডের সভাপতি নির্মল কান্তি রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের শিলচরের সহসভাপতি আশিস দত্ত। তিনি জন্মাষ্টমী মহত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি রঞ্জিত চৌধুরী, বিজেপির কার্যকর্তা হিমাঙ্গ শেখর দাস, বজরং দলের মধ্যে কাছাড় জেলার প্রমুখ চিরঞ্জিত সিনহা, মঞ্চসীন ছিলেন জেলার গৌরক্ষা প্রমুখ ও ভক্তবৃন্দরা। রবিবার ছিল ছদ্মবেশ, কৃষ্ণ সাজ, রাধা সাজ প্রতিযোগিতায় অংশ নেন সুমি সাহা, সাত্বিক ভট্টাচার্য, সৃজনী রায়, দৃষ্টিতে কৃষিকা চৌধুরী, মনুশ্রী ভট্টাচার্য। এতে বিচারক ছিলেন শিবাশিস চক্রবর্তী, মৃণাল ভট্টাচার্য, দেবব্রত দেব, সুচিস্মিতা রায়। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন অনুষ্কা পাল, অমনাল পাল, বিজন ভট্টাচার্য, শান্তনু পাল, শিবাশিস চক্রবর্তী। তবলায় সঙ্গত করেন দেবজিৎ দেবরায় ও স্বর্ণজ্যোতি ভট্টাচার্য। কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পরিধি রায়, দ্বিতীয় দৃষ্টিদেব, তৃতীয় সৃজনী রায়। বিজয়ীদের পুরস্কৃত করেন বিচারক ও কার্যকর্তারা। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে মধ্য কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের কিছু কাজ আমি বলবো। আমাদের শিলচরে 42টা ওয়ার্ডে 42টা বিশ্ব হিন্দু পরিষদের কমিটি আছে। উধারবন্দ প্রখণ্ডের উদ্যোগে আমাদের বজরং দলের 5টি কমিটি আছে।
এবং আমরা সবসময় দেশের স্বার্থে, হিন্দুর স্বার্থে কাজ করে চলেছি। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন যে বিগত কিছুদিন আগে আমরা অনেকেই জানি যে আমাদের উদাহরণদের মধ্যেও অনেক কিছু ঘটনা হয়েছে। তা কিছু কিছু আমরা জানি, কিছু কিছু আমরা জানি না। কিন্তু আজকে এটা বলার জায়গা নয়, তবুও আমি না বলে পারছি না। কারণ কি, আমরা সবাই জানি শ্রীকৃষ্ণর, আমরা যা স্টোরি জানি, শ্রীকৃষ্ণর স্টোরি থেকেই রাজনীতি শেখা যায়। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। এক ভারত শ্রেষ্ঠ ভারত শীর্ষক এক ক্লাস্টার পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর। এতে মুখ্য অতিথি ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের জেলা প্রশাসক পিআইটি রাজা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক একে সিং, কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচরের প্রধান অধ্যক্ষ তথা ক্লাস্টার পর্যায়ের অধ্যক্ষ সুনীল গুপ্তা এবং পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের প্রধান অধ্যক্ষ কিশোর কুমার পান্ডে। সোমবার সকালে কুচকাওয়াজের মাধ্যমে কোচিং কাজারা অতিথিদের স্বাগতম জানায়। এরপর অতিথিদের একে একে বরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড়ের জেলা শাসক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন অধ্যক্ষ কিশোর কুমার পান্ডে। এরপর কেন্দ্রীয় বিদ্যালয়ের জেলা প্রশাসক পিআইটি রাজা ক্লাস্টার পর্যায়ের প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জেলা শাসক ওনার বক্তব্যে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরে অনুষ্ঠানকে সাধুবাদ জানান। সেই সঙ্গে অনুষ্ঠানের থিম মধ্যপ্রদেশ হওয়ার জন্য খুশি ব্যক্ত করেন। তিনি বলেন যে তিনিও মধ্যপ্রদেশের। এই সকল প্রতিযোগিতার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মধ্যে ছিল সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত, কলা কৌশলী প্রদর্শন ও বসে আঁকো প্রতিযোগিতা। কলা কৌশলী প্রদর্শনে প্রথম স্থান লাভ করে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর। দ্বিতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় ও ওএনজিসির শ্রীকোনা এবং তৃতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর। বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তুলসী চক্রবর্তী, কেন্দ্রীয় বিদ্যালয় আসাম ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থান লাভ করে রাহুত জামিল, কেন্দ্রীয় বিদ্যালয় শ্রীভূমি এবং তৃতীয় স্থান লাভ করে জয়শ্রী সিনহা, কেন্দ্রীয় বিদ্যালয় ধলছড়া। সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর। দ্বিতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর। তৃতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকোনা। সমবেত নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকোনা। দ্বিতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর। তৃতীয় স্থান লাভ করে কেন্দ্রীয় বিদ্যালয় কুম্ভীরগ্রাম। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মোট 8টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিচারকের ভূমিকায় ছিলেন শিলচরের বিশিষ্ট শিক্ষাবিদগণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। Developing national unity among all the citizens of the country, and you children are the future of our country. You all belong to different caste, creed, religion, region, all kinds of diversities all found, but in spite of all those diversities, we all के प्रभारी मैं इस एक भारत श्रेष्ठ भारत 2025 के इस मेगा इवेंट में आपका स्वागत करता हूं। मुझे पूरा विश्वास है कि आप अपनी प्रस्तुति को बहुत अच्छा देने की कोशिश करेंगे, जिससे जो सच्ची प्रतिभा है, जो सच में इस कार्यक्रम का उद्देश्य है, वो पूरा होगा और आप पूरी तरह से परिचित हो पाएंगे। मध्य प्रदेश जो हमारा गिवन स्टेट है, उस स्टेट को रिप्रेजेंट कर पाने में बच्चों एक दो बातें भी ध्यान रखनी है। आपकी सुविधाओं का पूरा ध्यान रखने का हम लोग प्रयास करेंगे। आप सभी को अपना अपना डेजिग्नेटेड प्लेसेस दे दिए गए हैं। आई होप कि सभी को मालूम है जो हमारे 4 मेगा इवेंट हैं, इसमें कि ग्रुप डांस और ग्रुप सॉन्ग, वो दोनों इसी डाइस पे होंगे। इसके अलावा आर्टिफैक्ट्स का प्रेजेंटेशन वो आपको बायो लैब्स और फिजिक्स लैब में है। इसके अलावा जो पेंटिंग का होगा, ऑन स्पॉट पेंटिंग, दैट इज़ मीन्स ऑर्गेनाइज्ड इन द लाइब्रेरी। तो मैं फिर से आप सभी को बधाइयाँ देता हूँ। बट योर प्रिंसिपल सर रिक्वेस्टेड, सर दिस इज द फर्स्ट टाइम आवर डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट इज कमिंग एज ए चीफ गेस्ट फॉर एनी प्रोग्राम,
I got double joy, happy. Then I am coming here, and moreover, I want to inform one thing. I was here for more than 6.5 years, and first time I am attending any program with district magistrate. This is a big gaurav for me also. So sir is such a humble person, and when he was in Karimganj district, through our principal, I came to know about the effort he was making for the entire district, and particularly our PM Shri KV Karimganj. Karimganj का बच्चे थोड़ा खड़े हो जाइए. सर को जानते हैं? सर को जानते हैं? जोरदार ताली से वेलकम कीजिए सर को. Sir, and not only in Karimganj, after taking over the district magistrate in DM in district commissioner in our district, I used to browse the third page of Eastern Chronicle. All the district activities are coming every day. One or other activity, innovation and other things, everything is coming under the able leadership of our district magistrate. Give you a big round waiting for this day. Some of you started practicing from April when we visited Assam University. Assam University कहाँ है बच्चे? It's a very important Government of India initiative, and respected Deputy Commissioner has been very kind with words in describing my association with KV in Karimganj as well as KV in Tarapur. I have been visiting various KVs as different activities for conducting exams, for flood activities, as well as our Honorable Chief Minister have visited. So when respected principal had come and told me about this initiative, this kind of program happening, so it was always an exciting opportunities to meet the students, and particularly when they are participating in displaying cultural diversity and participating in a very healthy competition for this activity. And it was again a matter of very, I will say, happy surprise that today the states which are trained are Assam and Madhya Pradesh, and I am myself from Madhya Pradesh. It will be a kind of a homecoming for me, and I will be wishing best wishes to all the participants. Like already Deputy Commissioner has described that it is a part of competition, cooperation, exchange of ideas, and display of our diversity, display of our strengths. I myself is dressed in traditional Karbi attire, and lot of you are dressed in various multiple things. So this is a cluster level competition. Then best of the schools will be selected to go to regional competition and the national competition. I know that this region, though part of the corner of the country, but you have lot of talent. Earlier also you have got lot of laurels for the district as well as for the state. Best wishes to all of you. Keep shining, and whatever help and whatever issues are there in the schools, I am in regular touch with the respective principal, and we will resolve the issues, and best wishes for times to come, best wishes for the competition. And thank you very much for inviting me in this program as a chief guest. Thank you.